বাজেট সহায়তা ও রেল উন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে শত কোটি মার্কিন ডলারের ঋণ ও অনুদান দেবে জাপান। জাপান সফরের তৃতীয় দিনে ডক্টর ইউনূসের সাথে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় জাপানের সাথে ৬টি সমঝোতা স্মারকও সই করেছে বাংলাদেশ। সেই সাথে যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন আলোচনার শুরুতে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। প্রধান উপদেষ্টার জাপান সফরের আরও খবর নিয়ে টোকিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আজ প্রধান উপদেষ্টার আর কি কর্মব্যস্ততা আছে? শাওন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে আরেকটি বায়োলেটারাল মিটিং অর্থাৎ দ্বিপক্ষীয় বৈঠকে আছেন। জেট্রো নামের একটি বেসরকারি কোম্পানি জাপানের, তাদের সাথে একটি বৈঠকে তিনি আছেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে যে প্রতিনিধি দলটি রয়েছে তারাও আছেন। আমরা সেখানকার কয়েকজনের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যারা জাপানে বাংলাদেশে কমিশনের যারা কর্মকর্তা রয়েছে, সেখানে আসলে অর্থনৈতিক বিষয়, বিনিয়োগের বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জেনেছি। শাওন, একটু বলি যে তারপরে কিন্তু প্রধান উপদেষ্টার আরেকটি প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে যেটি একটি বিশ্ববিদ্যালয় সোকা ইউনিভার্সিটিতে, সেখানে তিনি ডক্টরেট ডিগ্রির বিষয়ে সেখানে ভাষণ দিবেন এবং সেই ভাষণ আসলে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বরাবরই আপনার যে মোটিভেশনাল বা কথা বলে থাকেন, সে ধরন থেকে শুরু করে সেখানে ভাষণ দেওয়ার পর আসলে আমরা বলতে পারবো যে কি কথা তিনি বলেছেন। তার পাশাপাশি কিন্তু তিনি বিকেলে অর্থাৎ জাপানের স্থানীয় সময় যখন 5:30 তখন এম্বাসিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেটি জাপানে যারা বাংলাদেশি রয়েছে, যারা প্রবাসী বাংলাদেশি, তাদের সাথে প্রধান উপদেষ্টা বসবেন। সেখানে আমরা যতদূর জেনেছি প্রধান উপদেষ্টা তাদের কথা শুনবেন। তাদের আসলে এখানে জাপানে আমরা জানি 35,000 বাংলাদেশি বসবাস করেন এবং 1 লক্ষ বাংলাদেশি আসবে বলে আগামী 5 বছরে নিয়ে আসা হবে বলে এক ধরনের এমওইউ অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেই জায়গা থেকে নতুন যে মানুষগুলো আসবে বা নতুন এই প্রক্রিয়া অনুযায়ী কিভাবে আনা যায় এবং দ্রুত সম্পন্ন এবং জাপানকে কিভাবে আসলে আরো বেশি বাংলাদেশিদের জন্য জনশক্তি রপ্তানি কারক হিসেবে, দেশ হিসেবে বিবেচনা আনা যায়, সেই বিষয়গুলো আলোচনায় থাকতে পারে বলে আমরা জেনেছি। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে এম্বাসি রয়েছে জাপানে, সেখানে প্রবাসী বাংলাদেশিরা আসা শুরু করেছেন। এর আগে যে সকালে যে বৈঠকটি হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সাথে, সেই বৈঠকে আসলে ঋণ সহায়তার বিষয়টি এসেছে। এই পাশাপাশি সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাকে যে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং জাপানের প্রধানমন্ত্রী নিজে এসে তাকে বরণ করে নিয়ে গেছেন এবং সেখানে বলা হয়েছে যে আপনার ঋণ সহায়তার পাশাপাশি যে বাকি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই এগিয়ে নিয়ে যাওয়া হবে। শাওন, খবর রাখতে থাকুন মোহন। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। দর্শক, জাপান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম শেষ করেছে। তবে গভীর নিম্নচাপের কারণে আজও সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার আরও খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আবহাওয়ার অবস্থা আজকে কেমন দেখছেন এবং বৃষ্টির অবস্থা কেমন জানাবেন, আর বৃষ্টিতে মানুষের দুর্ভোগ কেমন? শাওন, ধন্যবাদ।
গতকালকে যেরকম বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো মুষলধারে কখনো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সাথে কিন্তু বাতাসও রয়েছে, গতকালকের যে বাতাসের গতি কিছুটা কম হলেও বাতাস রয়েছে। সেই সাথে কিন্তু পানির যে উচ্চতা সেটা কিন্তু গতকালকে যেরকম ছিল আজকেও কিন্তু পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এখন কিন্তু নদী এবং সাগরের জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের সাথে সাথে কিন্তু পানির যে উচ্চতা সেটা কিন্তু বাড়তে শুরু করছে। এই কারণে কিন্তু যে গতকাল যে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে, আপনি যে কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ প্রায় 15টি গ্রাম রয়েছে, এই 15টি গ্রাম কিন্তু আজকেও প্লাবিত হচ্ছে। এবং একই সাথে যে কুয়াকাটা সৈকতে গতকাল যে 4 কোটি টাকার যে একটি সড়ক যেটি বা ওয়াকওয়ে বা যত নির্মাণ করা হয়েছিল, নির্মাণের শেষ পর্যায়ে ছিল, সেই সড়কটি কিন্তু আজকেও ভাঙন শুরু হয়েছে। এবং উপজেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে সেই সড়কটি ভেঙেছে, সেই সড়কটি কেন ভেঙেছে, কাজের মান নিম্নগতি হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আর বর্তমান যে অবস্থা, উপকূলের যে সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু জোয়ারের শুরু হওয়ার কারণে কিন্তু যে নিচু এলাকাগুলো সেটা কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। আপনি তো দেখতে পাচ্ছেন যে আন্দারমানিক তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেটি কিন্তু আসলে পানি উঠতে শুরু করছে। এই কারণে যে গতকালকে যে আতঙ্কটা ছিল আজকেও কিন্তু সেই আতঙ্কটা রয়ে গেছে উপকূলীয় এলাকার মানুষের ভিতরে। এবং এখানকার যে মানুষ যে বিষয়টা বলছেন যে সাধারণত নিম্নচাপ বা লঘুচাপে এই ধরনের আসলে পানির উচ্চতা কখনো তারা দেখেনি। এবছর যে আসলে এই ধরনের যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা অনেক 2007-এর সিডরের পরে কিন্তু এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কারণ পানির উচ্চতা এই ধরনের নিম্নচাপের কারণে কখনো এইভাবে পানির উচ্চতা বাড়েনি। এর কারণ হিসেবে তারা যে বিষয়টি বলছেন যে বেড়িবাঁধ গুলো আসলে প্রতি বছর নির্মিত হচ্ছে, নির্মাণের পরও কিন্তু বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে না। বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি না করার কারণে বেড়িবাঁধ গুলো কিন্তু টপকে পানি ঢুকছে। কখনো কখনো যে ভাঙা সুলিজ গেট রয়ে গেছে, ভাঙা সুলিজ গেট গুলো যে মানে মেরামত করা হচ্ছে না, ভাঙা সুলিজ গেট মেরামত না করার কারণে কিন্তু এই অবস্থা সৃষ্টি হচ্ছে। একই সাথে যে সব সুলিজ গুলো ভাঙা রয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে না। এই কারণে এইগুলো হচ্ছে। যদি এই আগামী যে ঝড়ের মৌসুম রয়েছে সেক্ষেত্রে যদি যদি ঘূর্ণিঝড় শুরুর আগে যদি এই সব যে বেড়িবাঁধ এবং ভাঙা সুলিচ এগুলো যদি সংস্কার করা হয়, তাহলে উপকূলীয় মানুষকে এভাবে কিন্তু পানিবন্দী জীবন যাপন করতে হবে না, পানি যে দুর্ভোগ সৃষ্টি করতে হবে। কারণ তারা আরেকটা বিষয় বলছেন যে ঝড়ের আগেই এই নিম্নচাপী যদি তাদের এই অবস্থা হয়, তাহলে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে বা এই ঘূর্ণিঝড়ের সতর্কতার সংকেত যদি বাড়ে, তাহলে উপকূলীয় মানুষের কি অবস্থা হবে সেই বিষয়টি ভাবার তারা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন। তারা একটি বিষয়ে বলছেন যে উপকূলীয় মানুষকে আসলে তাদের ত্রাণ সহায়তা দরকার নেই, তাদের দরকার হচ্ছে টেকসই বেড়িবাঁধের পাশাপাশি যেসব ভাঙা সুলিজ গুলো রয়েছে সেগুলো মেরামত, পাশাপাশি বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধির তারা দাবি জানিয়েছেন। শাওন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু। আবহাওয়ার আরো খবর জানাতে এবার ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দর্শক। আবহাওয়ার আরো খবর আমাদের কাছে আছে, আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে পারলেই নিশ্চয়ই আবারও তাদের কাছে আমরা ফিরবো। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। সকালে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ছিল ইউনুস, একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন করতে না হয় করতে না চান সেটা ইউনুস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজধানী সহ সারা দেশে বৃষ্টি ঝরছে। তবে 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এদিকে বাইরে বের হওয়া মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকাল থেকে মহানগরের বিভিন্ন এলাকায় পরিবহন সংকটে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাইক রাইডাররা। বৃষ্টির কারণে গতকাল থেকে তাদের আয় প্রায় বন্ধ। ভোগান্তিতে আছেন রিকশা চালকরাও। বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ার কারণে রিকশা চালানো যাচ্ছে না।
পানির কারণে আগে যেমন ভাড়া দিতে নার বেকারি সারা ভাড়া 30 টাকা, হয়তো এখন পানির কারণে 10 টাকা ভাড়া দেয়। এত বৃষ্টি ক্ষতিকর, জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে, মানুষের ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাইকে যায় না, অনেক সময় বৃষ্টিতে ভিজতে চায় না, আবার অনেকে আছে বৃষ্টিতে ভিজেই যায়, ওই আশায় বের হয়েছে আর কি। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেখানকার অবস্থা কেমন দেখছেন এবং নগরবাসী কি বলছেন? আমরা কিন্তু আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরছি। ছুটির দিনে বৃষ্টি যেখানে লম্বা ঘুম কিংবা আসলে প্রিয়জনের সঙ্গে খিচুড়ি মাংসের স্বাদ নেওয়া এমন একটি পরিস্থিতি হওয়ার কথা, সেখানে কিন্তু খুব বিপাকের মধ্যে দিয়েই যাচ্ছে আসলে রাজধানীবাসী, বিশেষ করে যাদের আসলে বিশেষ প্রয়োজনে আসলে ঘর থেকে বাইরে বের হতে হচ্ছে। আপনি দেখছেন আমি এখন আছি মহাখালীর ডিওসিএস এলাকায়, অর্থাৎ অভিজাত এলাকা হিসাবেই খ্যাত এই ডিওসিএস এলাকা। রাজধানীর মাত্র 4টি ডিওসিএস আছে, তার ভিতরে মহাখালী ডিওসিএস একটি। তার সামনের চিত্র দেখছেন আপনি, এটি গতকাল আসলে বৃষ্টি হওয়ার পর থেকেই এই এলাকায় এই পরিমাণ পানি জমেছে এবং সকাল থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হলো এখানে অবস্থান করছি। আমরা দেখছি যে বিশেষ করে সিএনজি যেগুলো আছে তাদের অনেক সিএনজি কিন্তু আসলে অতিরিক্ত পানির কারণে আমরা বিভিন্ন সময়ই দেখি সেগুলো আটকে যায়। আজকেও আমরা এখানে দেখছি বিভিন্ন আসলে যেগুলো প্রাইভেট কার আছে সেগুলোও আটকে যাচ্ছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি জানেন যে গতকাল কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি নম্বর দিয়ে দিয়েছে, অর্থাৎ কোথাও যদি পানি আটকে যায় তাদের ফোন দিলে তারা জরুরি এসে এখানে পানি নিষ্কাশন করবেন। সেই জরুরি নম্বরে ফোন দেওয়ার পরে এখানে যারা এসেছিলেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছিলাম, সিটি কর্পোরেশনের লোকজন এখানে কাজ করছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলাম যে এই পানি যেহেতু কালকের থেকে আছে এবং আজকে শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণও কম, তারপরেও কেন এই পানি আসলে নিষ্কাশিত হচ্ছে না। তারা কিন্তু আসলে একদম সরলভাবে আমাদের বললেন যে তারা কালকের থেকে অনবরত কাজ করে যাওয়ার পরেও কিন্তু তারা এই পানি নিষ্কাশনে আসলে সেই রকম কোনো ব্যবস্থা নিতে পারেননি, অর্থাৎ পানি নিষ্কাশন কবে হবে কখন হবে সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছেন না। এবং আমি এখন যখন কথা বলছি তখন কিন্তু আসলে এই এলাকায় সিটি কর্পোরেশনের কোনো মানুষ নেই, অর্থাৎ পানির মতো রেখেই কিন্তু তারা তাদের জায়গায় ফিরে গিয়েছেন। এই হচ্ছে রাজধানীর পরিস্থিতি। শুধু এই একটি জায়গায় নয়, আমরা সকাল থেকে ঘুরছিলাম, আমরা ফকিরাপুল, নিউ মার্কেট এই এলাকাগুলোতেও কিন্তু দেখেছি একই অবস্থা। শান্তিনগরেও পানি জমে আছে এখন পর্যন্ত। এই অবস্থা হচ্ছে রাজধানীর, অর্থাৎ একটুখানি বৃষ্টি হলে আসলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি এবং সেই জলাবদ্ধতার কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে আসলে মানুষের পরিত্রাণ কবে হবে তার আসলে কোনো রকম স্পষ্ট কোনো কিন্তু আসলে পরিকল্পনা এখন পর্যন্ত কেউ কিন্তু আসলে, যখন সিটি কর্পোরেশনের মেয়ররা ছিলেন তখনও দেননি এবং 5 আগস্টের পর আসলে যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এমন কোনো পরিকল্পনার কথা কিংবা এমন কোনো আশ্বাস মানুষকে শোনানো হয়নি। সেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষ তাদের বেশি আশঙ্কার বিষয়টি আজকে দিন ঘিরে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আজকে মানুষজনকে একটু কম বের হতে হয়েছে, সেই কারণে মানুষের ভোগান্তি একটু কম হচ্ছে। যারা একমাত্র বিশেষ প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরই ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তবে যেহেতু আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ কর্মদিবস রবিবার এবং সোমবার পড়বে এবং কালকেও ঈদুল আজহার আগে শনিবার অনেক প্রতিষ্ঠানই খোলা থাকবে। সেই জায়গা থেকে কালকে থেকে পরিস্থিতিটি আসলে কোথায় যাবে এবং অনবরত বৃষ্টি হতে থাকলে আসলে আজকে যেখানে 2-3টি জায়গায় পানি জমে রয়েছে সেখানে কালকে নিশ্চয়ই আরও অনেক জায়গায় পানি জমা হবে। সেই পানি নিষ্কাশনে আসলে কারা এগিয়ে আসবেন, যেহেতু আমি বলছিলাম যে সিটি কর্পোরেশনের লোকজন এখানে প্রায় 8 থেকে 9 জনের একটি টিম আমি এসে দেখছিলাম যে তারা কাজ করছিলেন এবং তারা দাবি করছিলেন যে গতকাল থেকে তারা এই কাজ অব্যাহত রেখেছেন এবং অব্যাহত রাখার পরে টানা প্রায় 12 ঘন্টার বেশি কাজ করার পরে যদি একটি এলাকার চিত্র এমন হয় তাহলে সিটি কর্পোরেশন কাজ করে আসলে কতটা কি সমাধান টানতে পারবেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই প্রশ্নটি কিন্তু আসলে এখানে যারা রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু বলছিলেন, এখানে যারা আসছিলেন, যে একটি অভিজাত এলাকার সামনের চিত্র যদি এমন হয় পুরো রাজধানী আসলে কিভাবে চলবে, কিভাবে থাকবে। আমি বলছিলাম এর আগের সংবাদে যে এই জলাবদ্ধতা নিরসনে আমরা বিগত দশকে প্রায় 1 দশকের প্রায় 1000 কোটি টাকার উপরে শুধু ব্যয় করতেই দেখেছি, কিন্তু এই ব্যয়ের কোনো ফলাফল কিন্তু আসলে রাজধানীর মানুষ এখন পর্যন্ত পেয়েছে এমন দৃশ্যপট আমরা কোনো বৃষ্টির পরে কিন্তু এখনো দেখিনি। আমাদের সুরে আসলে একই কথা আসলে সাধারণ মানুষও বলছেন, এর থেকে আসলে পরিত্রাণ চায় রাজধানীবাসী। খবর রাখতে থাকুন সুমন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর। আবারও আবহাওয়ার খবর। দর্শক, গভীর নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এতে সাভারের আশুলিয়ার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায়
প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন মানুষ। সেখানকার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক বৃষ্টি কি এখনো পড়ছে, আর জলাবদ্ধতার কি অবস্থা, আর ভোগান্তি কেমন দেখছেন সাধারণ মানুষের? শাওন, গেল বুধবার বাংলাদেশ বঙ্গোপসাগরের যে সৃষ্ট লঘুচাপটি সেটি নিম্নচাপে রূপ নেওয়ার পর থেকে কিন্তু সারা দেশের মতো সাভার উপজেলা এবং বিভিন্ন এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু আশুলিয়ার বিভিন্ন এলাকা এবং সড়কগুলোতে কিন্তু খানাখন্দ সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে আমি এখন যে স্থানটিতে আছি এটি আশুলিয়ার জামগড়া এলাকা, এবং জামগড়ার এই সড়কটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির পানিতে কিন্তু সৃষ্টি হয়েছে এখানকার বিভিন্ন এলাকায় বন্যা সহ। এবং সকাল থেকে আমরা এইখানকার বিভিন্ন এলাকা ঘুরেছি, যেটি দেখেছি যে শুধু এই জামগড় এলাকা নয়, আশুলিয়ার ইউনিক, বাইপাল, পলাশবাড়ি, টুইন টাওয়ার মোড় সহ বিভিন্ন এলাকায় কিন্তু বসতবাড়িতে পানি সহ বিভিন্ন কলকারখানাও কিন্তু পানি ঢুকেছে। তাছাড়া এই সড়কটিতে কিন্তু একটি ব্যস্তসম সড়ক, এবং এই সড়কটিতে কিন্তু প্রতিনিয়ত বড় বড় যানবাহনগুলো চলে। কিন্তু আমরা দেখেছি যে সরকারের দুর্ঘটনা ঘটেছে। একজন রিক্সা চালক, তিনি রিক্সা নিয়ে যাওয়ার সময় কিন্তু এই খানাখন্দে পড়ে কিন্তু দুর্ঘটনার কবলের শিকার হয়েছেন। তাছাড়া শাওন, আপনাকে যদি আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে বাইপেল আবদুল্লাপুর টঙ্গী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, এবং সেই কাজ চলার কারণে সেখানকার বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে, এবং সেই খানাখন্দের কারণে সেখানে যে বৃষ্টির পানি সেটা জলাবদ্ধতার একটি দেখা গিয়েছে, এবং তার ফলে কিন্তু একটি দীর্ঘ যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে। শাওন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। চট্টগ্রামে কয়েক দফায় উদ্ধার হওয়া ৪৫,০০০ ইউনিফর্ম নিয়ে সন্দেহ বাড়ছে। পুলিশ প্রাথমিকভাবে পোশাক পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর দাবি করলেও এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলাদেশের কেএনএফ প্রধানত ক্ষুদ্র নৃগোষ্ঠী বম সম্প্রদায় কেন্দ্রিক। এদের সংখ্যা মাত্র ১২,০০০। এই কম গোষ্ঠীর কেন এত বিপুল পরিমাণ ইউনিফর্ম, এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন আরও বড় কোনো বিদ্রোহী গোষ্ঠী তৈরি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। প্রণবেশ চক্রবর্তী রিপোর্ট। গত ২ সপ্তাহে চট্টগ্রামের পাহাড়তলী ও বাইজিদ বোস্তামি এলাকায় ৩ দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪৫,০০০-এর বেশি সন্দেহজনক ইউনিফর্ম। গত ১৭ মে রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রথম নগরীর বাইজিদ বোস্তামির নয়ারহাট এলাকার একটি কারখানা থেকে ২০,৩০০টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করা হয়। ইউনিফর্মগুলো কেএনএফ এর, এবং ২ কোটি টাকার চুক্তিতে এগুলো প্রস্তুতের অর্ডার নেওয়া হয়েছিল উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। আর পোশাক কারখানার শ্রমিকদের দাবি এগুলো সশস্ত্র কোনো বিদ্রোহী গোষ্ঠীর কিনা তা তাদের জানার কথা নয়। ওনারা আমাদের এমডি স্যারকে বলছে যে এটা হচ্ছে যে আমেরিকান এক আনসারের পোশাক, এটা বাইরের অর্ডার, আপনাদেরকে আমরা এত পিস অর্ডার দেবো, আপনারা কি করতে পারবেন। কাজ দেওয়ার পর আমরা যথেষ্ট সিলাইছিও, ১৫-১৬,০০০ ১৭,০০০ সিলাইছি আমরা, কিন্তু ওরা আমাদেরকে মালও নেয় নাই, টাকাও দেয় নাই। পেমেন্ট পাই না, সেজন্য আমরা নিজেরাই অফ করে দিয়েছি। অফ করে এগুলো আমরা আউটসাইড এখানে রাখি দিয়েছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট প্রধানত বম সম্প্রদায় কেন্দ্রিক। নারী পুরুষ সব মিলে এই সম্প্রদায়ের সংখ্যা ১২,০০০। সেখানে এত বিপুল সংখ্যক ইউনিফর্ম কেন দরকার, এর টাকাই বা কে দিল, এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পার্বত্য এলাকার ভূরাজনৈতিক গুরুত্ব মাথায় রেখে কেএনএফ ছাড়াও শক্তি সামর্থ্যে বড় অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা এখানে আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে বলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। শুধুমাত্র কেএনএ বা কুকি ন্যাশনাল আর্মির দিকে মনোযোগ না দিয়ে আমাদের এই অন্যান্য যারা এখানে সন্ত্রাসী বা যেখানে ইনসার্জেন্ট গ্রুপ আছে তাদের দিকে এখন নজর দেওয়ার সময় এসেছে। সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পোশাক কারখানাটির মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রণবেশ চক্রবর্তী, একাত্তর, চট্টগ্রাম। গাজীপুরের বিশাল আকৃতির গরু বাহাদুর এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। গরমের দিনে এই গরুটিকে খাওয়ানো হয় বেলের শরবত, লেবুর শরবত। আকর্ষণীয় এই গরুটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। অন্যান্য বছরের মতো এবারও জেলা জুড়েই লালন পালন হয়েছে কোরবানির পশু, তবে এবার জেলায় কোরবানির পশুর ঘাটতি রয়েছে ৪২,০০০। ইকবাল আহমদ সরকারের তথ্য, ছবিতে প্রতিবেদন। গাজীপুরের পোড়াবাড়ি এলাকার শহীদুল ইসলাম দীর্ঘ ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় পালন করেছেন। আদর করে এর নাম রেখেছেন বাহাদুর। প্রায় ১০ ফুট লম্বা ও ৬ ফুট বিশাল আকৃতির এত বড় ষাঁড় এই এলাকায় আর নেই বলে দাবি করেছেন শহীদুল ইসলাম। তিনি বলছেন, গরুটি বেশ চঞ্চল প্রকৃতির। কোরবানির ঈদের আগে হাটে তোলা হবে এটি। এর দাম ৮ লাখ টাকা। ঘাস, খের, ভুট্টার ভুসি, গমের ভুসি এবং কুড়া, এই ছাড়া আর বাড়তি কোনো খাবার দিই না, কোনো ফিড খাওয়াই নেই। নিজেদের সন্তানের মতোই আদর যত্ন দিয়ে এটিকে লালন পালন করেছেন ওই পরিবারের লোকজন। শরীর ঠান্ডা রাখতে ফ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে, আর গরমে আরাম দিতে শরবত খাওয়ানো হচ্ছে প্রায় প্রতিদিন। ৪ বছর ধরে পালতেছে, একে শুধু প্রাকৃতিক খাবার খাওয়াইতেছি, কোনো কৃত্রিম উপায়ে এটাকে বড় করতেছি না। আমি গরুটি অনেক দূর থেকে দেখতে আসছি বা কিনতে আসছি দেখার জন্য, যে যদি পছন্দ হয় তাহলে নেব, দাম দরে ঠিক হইলে। তবে গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন বড় আকৃতির গরুর বাইরেও সাধারণ ক্রেতাদের চাহিদা অনুযায়ী কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে জেলার বিভিন্ন খামারে। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে সেগুলোকে। মোটা তাজাকরণের কোনো ওষুধ না খাইয়ে খড়, ভুসি, ঘাস সহ প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে বলে জানিয়েছেন খামারিরা। ফার্মে বর্তমানে গরু আছে ২৬টি। এখানে শাহিওয়াল, গির, দেশি গরু, দেশি জাতের গরু, ক্রস গরু, বিভিন্ন জাতের গরু আছে। এদিকে জেলার কোরবানির পশুর হাটগুলোতে নিরাপদে পশু বেচাকেনার পরিবেশ নিশ্চিত করতে মনিটরিং করছে প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, এবার হাটে হাটে প্রাণী চিকিৎসক সহ রয়েছে ২০টি টিম। আমরা ২০টা ভেটেরিনারি মেডিকেল টিম আমরা গঠন করেছি। এই টিমের সদস্যরা হাটের ঘুরে ঘুরে দেখবে যাতে ক্রেতারা সুস্থ সবল পশু কিনতে পারে এবং বিক্রেতারা যাতে অসুস্থ কোনো পশু তারা বিক্রি না করতে পারে। তিনি আরও জানান, এবার গাজীপুর জুড়ে লালন পালন করা হয়েছে গরু, মহিষ, ছাগল সহ প্রায় ৯৫,০০০ পশু, আর কোরবানির পশু ঘাটতি রয়েছে প্রায় ৪২,০০০। ফারদিন নীরব, একাত্তর। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।